কিরে মা, আজ কলেজে যাবি না? না মা, শরীরটা ভালো লাগছে না, আজ যেতে ইচ্ছে করছে না, আমি বাড়িতেই পড়বো। ঠিক আছে, আজ তাহলে বাড়িতেই থাক। বলে তাহিয়া বেগম নিচে চলে গেলেন। মিহু বই নিয়ে পড়তে বসে। কিছুক্ষণ পড়াশোনা করে সে ঘুমিয়ে পড়ে। এভাবেই কেটে যায় সারাদিন। সন্ধ্যায় আশরাফ শের মিহুর জন্য নতুন ফোন কিনে আনলেন। একমাত্র আদরের মেয়ে বলে কথা। মিহু খুশি হয়ে তার পাপাকে হালকা জড়িয়ে ধরে বলে। থ্যাংক ইউ পাপা, তুমি পৃথিবীর বেস্ট পাপা। মিহু ফোনটা নিয়ে ঘরে যায়। কেন জানি না, খুব বেশি খুশি হতে পারছিল না। মনের মাঝে অজানা ভয় কাজ করছিল তার। কেটে গেল আরও 2 দিন। মিহু বাড়ি থেকে খুব একটা বের হলো না। সারাদিন পড়াশোনা আড্ডার ফোন নিয়েই ব্যস্ত সময় পার করলো। বন্ধুদের সাথে সন্ধ্যা হলে আড্ডা দিয়েছে এই কয়দিন। নিজেকে যত চিন্তামুক্ত রাখা যায় সে তাই করেছে। বন্ধুদের জোড়াজুড়িতে আজ কলেজে আসতে হলো মিহুকে। কি রে, বাড়িতে থেকে তো ব্রয়লার মুরগির মতো ফুলে যাচ্ছিস। অভির বাচ্চা, তুই আমাকে মুরগি বলবি না, বলে দিলাম। তোকে কি বলবো, যেভাবে দিন দিন মোটি হচ্ছিস, তোর তো এক বেঞ্চে একাই লাগবে আর কিছুদিন পর। মিহু ব্যাগ দিয়ে অভিকে বাড়ি দিল। এদের ঝগড়া দেখে সবাই হাসতে লাগলো। অভি হাসতে হাসতে দৌড়াচ্ছে আর বলছে, হাই রে মেরি মোটি, হাই রে মিহু মোটি, হাই রে ব্রয়লার মোটি, মুটি মুটি মুটি। মিহু রাগে ফুঁসছে। সে আর এক মুহূর্ত এখানে থাকবে না। উল্টো ঘুরে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে হাঁটা শুরু করলো। রিমিও বাড়িতে একটু কাজ আছে বলে তাই সেও মিহুর সাথে বাড়ি চলে যাচ্ছে। মিহু অভিকে এটা ওটা বকা দিচ্ছে আর রিমি দাঁত কেলেই হাসছে। কিছু দূর যাওয়ার পর হঠাৎ মিহুর চোখ পড়ে একটা ছেলের দিকে। সেই ছেলেটাকে যেন কোথাও দেখেছে, কিন্তু মনে করতে পারছে না। একটু পরেই তার মনে হয়ে গেল সেই দিনের সন্ধ্যার ঘটনাটা। রিমি, ওই যে একটা ছেলেকে বসে থাকতে দেখছিস না? তো তুই কি চিনিস নাকি ছেলেটাকে? হ্যাঁ চিনি। মিহুকে আর কিছু বলতে না দিয়ে রিমি বলল, আয় হায়, ছেলেটাকে তুই চিনিস? কি রে, কোনো ভেজাল নেই তো? থামবি তুই? আমাকে পুরো কথাটা বলতে দে, অনেক ভেজাল আছে। শোন, তোকে এখন একটা ঘটনা বলি। আমি তো কিছুদিন আগে মৌমিতা আপুর বিয়ে খেতে গিয়েছিলাম। যেই দিন যাই ওই দিন সন্ধ্যায় আমার কিছু ভালো লাগছিল না বলে আশপাশটা ঘুরে ফিরে দেখছিলাম। সবাই তখন ব্যস্ত ছিল, ছোটরা খেলাধুলায় মত্ত ছিল, তাই কেউ আমার সাথে ছিল না। বাড়ির পেছনে একটা বড় গুদাম ঘর আছে। ওই গুদাম ঘরটায় আমার যাওয়া হয়নি কখনো। ভাবলাম ঘরটায় যাব, যেই ভাবা সেই কাজ। গুদাম ঘরটার কাছে যেতেই ওই গুদাম ঘরের পেছনের জঙ্গল থেকে মানুষের আওয়াজ পাচ্ছিলাম, তাই আগ্রহ নিয়ে এগোতে লাগলাম। আড়াল থেকে যা দেখলাম, বিশ্বাস করিনি, আমার শরীরে শীত দাঁড় হয়ে যাচ্ছিল। আপনা আপনি মুখে হাত চলে যায় আমার, তবুও চুপচাপ দাঁড়িয়ে ঘটনাটা দেখতে লাগলাম। বলে মিহু একটু থামলো। রিমি আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো, কি দেখছিলিস, তাড়াতাড়ি বল না। দাঁড়া, বলছি তো। ওখানে আবছা আলোতে দেখলাম কিছু ছেলে বিতাড়কভাবে মারছে এই ছেলেটাকে। ছেলেটার গলায় হাত চেপে ধরেছে, তবু অস্পষ্ট সুরে বলছে, আমি তোদের ছাড়বো না, আমি তোদের ছাড়বো না। আমার বোনের কিছু হলে তোদেরকেও আমি উপরে পাঠাবো। এরপর মারার বেগ আরও বেড়ে গেল। অন্ধকার হয়ে আসছিল বিধায় একজন লোক ফোনের লাইট অন করে পরেই লোকটার মুখ দেখতে পাই। বাকিদের মুখ গামছা দিয়ে বাঁধা ছিল বলে দেখিনি। লোকটার মুখ দিয়ে গলগল করে রক্ত বের হচ্ছিল, তাই সেটা আর সহ্য করতে না পেরে সতর্কতার সাথে সেখান থেকে চলে আসি। মৌ আপুকেও বলেছিলাম, কিন্তু সে কান দেয় না অতটা। আমাকেও কাউকে বলতে নিষেধ দেয়। রিমি আতঙ্কিত মুখ করেই বলল, হ্যাঁ, ওখানে আমি চিৎকার দিতাম আর ওরা আমাকে আস্ত রেখে দিত, তো যেন তাদের কর্মকাণ্ড ফাঁস করে দিতে পারি। তারা তো তোর মতো পাগল কি না। রিমি মুখটা মলিন করে বলে। কথা বলে হাঁটতে হাঁটতে তারা কখন বাড়ি পৌঁছে গেল বুঝতে পারেনি। সন্ধ্যার আবছা আলোতে এই শহরটার রূপ কিছুটা বাড়িয়ে দেয়। এক অন্যরকম অনুভূতির মনে শিহরণ জাগায়।
ধোয়া ওঠা কফির কাপটাই ঠোঁট ছুঁয়ে বেলকুনিতে দাঁড়িয়ে আছে মিহু। আশপাশের পরিবেশটা উপভোগ করছে। বারান্দার লাইটটা অন করে একটা বই নিয়ে বসলো দোলনায়। বাইকটা পাক করে বাইকে হেলান দিয়ে তৃষ্ণার্ত হৃদয় নিয়ে অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছে তার প্রেয়সীকে দেখার জন্য। দুদিন ধরে এই জায়গাটায় এসে দাঁড়িয়ে থেকেছে, তবে তার প্রিয়তমার দেখা পায়নি। হয়তো ওই দিন ওই কাজটা করার জন্য তার প্রিয়তমা থেকে ভুল বুঝেছে। আজ এক নজর দেখতে পেয়ে অশান্ত হৃদয় কিছুটা শান্ত হলো। ঠোঁটে খেলে গেল এক তৃপ্তির হাসি। উ আহা, সর বলছি, আর কামড়াবি না। দেখ ভাই, আমি খুব সৎ লোক, তোদের মেরে গুণা কামাতে চাচ্ছি না, আমার এখনো বিয়ে হয়নি। উ সৌম্যের কথাই এসে চৈতন্য ফিরে এলো বিরক্তি নিয়ে বলে। এখানে ও আ আ করছে কেন? এটা কি রোম্যান্স করার জায়গা? সৌম্য কাঁদো কাঁদো ফেস করে বলে, আমি একজন পিওর সিঙ্গেল ব্যক্তি, এখানে মশার সাথে রোম্যান্স করতে যাব কেন? আপনি কি এখান থেকে যাবেন এখন? দুদিন ধরে শরীরের সব রক্ত এই মশা নামক পিশাচটা শোষে নিচ্ছে, রক্ত ছাড়া বাঁচবো কী করে? স্যার, আমাকে এখান থেকে তাড়াতাড়ি নিয়ে চলেন, ও আবার কামড়াচ্ছে। বলে মশা মারতে শুরু করলো সৌম্য। সৌম্যের কথাই আর কান দিল না, চুপচাপ তার হৃদয় হরিণীকে দেখতে লাগলো। অনেকক্ষণ যাবৎ এখানে বসে আছি বলে কোমরটা ধরে আসছে মিহুর, তাই সেখান থেকে চলে গেল নিতু আর সায়রের সাথে গিয়ে পড়বে। একলা পড়ার মজা নেই। তুই কি ভেবে বলছিস অমিত? হ্যাঁ মা, আমি ভেবেই বলছি, আর এটা আমি আগে থেকেই ভেবে রেখেছি। মনে হচ্ছে এবার সময় হয়ে এসেছে এটা বাস্তবায়ন করার। কিন্তু তোর বাবাকে তো চিনিস, উনি যদি বিষয়টাতে মত না দেন? বাবাকে বোঝানোর দায়িত্ব তোমার। দেখো, তোমার মেয়েটা অন্য বাড়ি চলে গেল, এখন বাড়িতে আরেকটা মেয়ে আনা কি উচিত না? সেটা তো আমি আরও আগেই যাচ্ছি, কিন্তু তোর চাল চলন তোর বাবা তেমন একটা পছন্দ করেন না। তো যা কীর্তিকলাপ সেগুলো জানার পর মানুষ মেয়ে দিবে? অমিত একটা শয়তানি হাসি দিয়ে বলল, দিব মা, দিবে। বাবা যদি রাজি না হয়, রাজি করানোর জন্য এমন ব্যবস্থা করব তোমরা ভাবতেও পারবে না আমি কতটা খারাপ। অমিত বাইরে বেরিয়ে একটা সিগারেট ধরলো। ফোনে তার দলের একজন কল দিল। বস এত বড় একটা কাজ করতে যাচ্ছেন আর আমাদের কিছু দিবেন না? না না বস, এটা কিন্তু ঠিক না, আমাদেরও একটু খুশি করে দিন। অমিত সিগারেট টানতে টানতে বলে, আজ তোরা যেই ব্র্যান্ডের মাল খেতে চাস সব বিল আমি দেব। মাল রেডি রাখ, আমি আসছি। মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে স্যার, উইশ ইউ ব্যাড লাক। বলে সৌম্য জিভে কামড় দিল। এটা কি বলে ফেলেছে সে? অবশ্য সেসব কাজ করতে হচ্ছে তাকে, টেনশনে ভুলে বলে ফেলেছে। ভোরকুচকে তাকালো সৌম্যর দিকে। সৌম্য ভ্যাবলা কান্তের মতো হাসি দিয়ে বলল, সরি স্যার, ভুলে বলে ফেলেছি, উইশ ইউ গুড লাক। তোমাকে কি এসব বলতে বলেছি? আমার ভাগ্য পরে কামনা না করো, নিজেরটা করো। স্টুপিড, এসব বলার জন্য আমার ঘুমটা নষ্ট করেছো। দূর হও সামনে থেকে। গেট অ্যাওয়ে ফ্রম মি রাইট নাও। বলে আড়মোড়া ভেঙে বেড থেকে উঠে ওয়াশরুমে গেল। সৌম্য বিড়বিড় করে, ঠিক বলেছেন স্যার, নিজের ভাগ্যই কামনা করা উচিত। যে লোকের আন্ডারে কাজ করে কোন দিন জানি চিনটা মাকে ডুমডুম হয়ে যায়। সৌম্য ঐশোর ব্যাড লাক না, থুকু গুড লাক বলে বিরক্ত হয়ে নিজের মুখে নিজে চাপড় দিতে দিতে এইশের রুম থেকে বের হয়ে গেল। সে এসেছিল স্যারকে উইশ করার জন্য, এখন উইশের ময়ে ময়ে করে দিয়েছে। মমিতা, জানো আজ পায়েস কেন রান্না করেছি? না তো মা। আজ আমার এরিসের জন্মদিন, ঠিক এই দিনে ও পৃথিবীর আলো দেখেছিল। আজ ওর 26 বছর পূর্ণ হলো। দেশে এসেছে আমার ছেলেটা, আজ 1 বছর 9 মাস। দীর্ঘ 5টা বছর আমার ছেলের মুখখানি দেখতে পাইনি। আমার ছেলে আমাদের থেকে দূরে চলে গিয়েছিল, তখনও ইন্টারমিডিয়েট পাশ করে এদিক সেদিক শুধু ঘোরাঘুরি করতো, রাতে ঠিক করে বাড়ি ফিরতো না। খুব রকচটা ছিল, প্রতিদিন ওকে মেরে হাসপাতালে ভর্তি করে দিত। তারপর তোমার শ্বশুর ওকে ইতালি পাঠিয়ে দেয়। কথাগুলো এক নাগারে বলে একটা দীর্ঘশ্বাস টানলেন রোশনার বেগম। মমিতা চুপচাপ মনোযোগ সহকারে শুনছেন, তবে কি বলবে ভেবে পাচ্ছে না সে, তাই চুপচাপ সবজি কাটতে লাগলো। আজ রোশনার বেগম অনেক রকম আইটেম রান্না করবেন, ছোট ছেলের জন্মদিন বলে কথা।
ঘটনা কি? একাডেমি আজ এভাবে সাজানো হয়েছে কেন? আরে মেহু, তুমি এখনো জানো না? আজ এরিস স্যারের জন্মদিন উপলক্ষে সাজানো হয়েছে। এই একাডেমির ওনার জন্মদিন আর অনুষ্ঠান হবে না তা কি করে হয়? বলে আয়েশা তার শাড়ির আঁচলটা ধরে লাজুক হাসলো। মিহু ও তার কথা বলার ধরন শুনে মুখে বিরক্তির রেশ টেনে বলল, ও আচ্ছা। মিহু বিড়বিড় করে হাঁটতে হাঁটতে বলে, এমনভাবে কথা বলছে যেন তার বয়ফ্রেন্ড হয়। আর শাড়ি পরে আসার কি আছে? মনে হয় জন্মদিনটা এরিসের না ওর। যত সব। একটা রুমে যেয়ে রুমের এক কর্নারে বসে ফোন স্ক্রল করতে লাগলো মিহু। কিছুক্ষণ পর একটা কালো মার্সিডিজ প্রবেশ করলো একাডেমিতে। মার্সিডিজের ঠিক পিছনে কিছু বাইকও প্রবেশ করলো। মার্সিডিজ থেকে সৌম্য আগে নেমে এরিসের জন্য দরজা খুলে দিল। এরিস গাড়ি থেকে বের হতেই সবাই ফুল ছিটিয়ে দিতে লাগলো। 200 রঙের শার্ট, ব্ল্যাক স্যুট, পায়ে ব্ল্যাক লোফার শুজ, হাতে কালো ফিতের একটা ঘড়ি, চুলগুলো ব্যাক ব্রাশ করা, ঠিক যেন কোনো ফিল্মের হিরোর মতো লাগছে। একাডেমির সকল শিক্ষক তাকে ওয়েলকাম করলো। সবার সাথে কথা বলতে বলতে একাডেমির একটা বড় রুমে প্রবেশ করলো সকলে। অনেক সুন্দর করে ডেকোরেট করা পুরো রুমটা। আয়েশা মিহুকে টেনে নিয়ে আসতে চাইছে এখানে। করছোটা কি আয়েশা? আমার এখন এসব ভালো লাগছে না। আমি এখানেই ঠিক আছি। তুমি বরং ওখানে তাড়াতাড়ি চলে যাও। কেক কেটে ফেলেছে বোধ হয় এতক্ষণে। না মিহু, তোমার কোনো কথা শুনবো না। আমার সাথে এসো, তোমাকে যেতেই হবে। সবাই ওখানে আনন্দ করবে আর তুমি কি না এখানে একা একা বসে থাকবে? তা কি করে হয়? তাছাড়া তুমি তো এরিস স্যারকে খুব একটা চেনো না, আর চিনে যাবে। এসো, চলো আমার সাথে। মিহু মনে মনে একটা শুকনো ঢোকিলে আর কথা পারল না। আয়েশার হাত ধরে রুমে প্রবেশ করলো। আয়েশার হাত ধরে ভিড় ডিঙিয়ে একটু সামনে আসলো। মিহু চুপচাপ মুখটা ভার করে দাঁড়িয়ে আছে দেখে সৌম্য বলল, আরে মিহু, এভাবে মুখটা অমাবস্যার মতো অন্ধকার করে রেখেছো কেন? সামনে আসো, এখানে এসে স্যারের সাথে কেক কাটো। সৌম্যের কথা শুনে মিহুর বুকে হাতুড়ি পেটাতে শুরু করেছে। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। অগত্যা না পেরে এরিসের থেকেও একটু দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে এরিস আর চোখে একবার তাকিয়ে বাঘে এসে কেক কাটতে শুরু করলো। কয়েকজনকে কেক খাইয়ে এরিস যখন মিহুর মুখে কেক তুলে দিচ্ছে, মিহুর হৃৎপিণ্ডটা জোরে জোরে লাফাতে লাগলো। মিহু হা করবে কিনা বুঝতে পারছে না। তবে এতগুলো মানুষের সামনে এত সম্মানিত ব্যক্তিকে রিজেক্ট করতেও পারে না। তাই না পেরে মুখে নিল। এক একে সব কয়েকটা শাড়ি পরায় মেয়ে এসে এরিসকে কেক খাওয়াচ্ছে। প্রথমে খেতে না চাইলেও কিছু একটা ভেবে এরিস খেয়ে নিচ্ছে। এদিকে মিহুর কেন যেন খুব রাগ হচ্ছিল, কেমন যেন জেলাসি ফিল করছিল সে। রাগী দৃষ্টিতে এরিসের দিকে তাকিয়ে হনহনিয়ে বেরিয়ে গেল মিহু। এত মেয়েদের হাতে কেক কেন খেতে হবে? ব্যাটা অসভ্য, চরিত্রহীন, পচা, ক্যাবলাকান্ত কোথাকার, অসহ্য। আপন মনে হাঁটছে মিহু। গাড়ি দিয়ে যেতে মোটেও ইচ্ছে হচ্ছে না। তাই রিমি আর অভিকে কল দিয়ে একটা পার্কে আসতে বলবে ভাবলো। তবে ফোনটা বের করতে একটা গাড়ি এসে একদম মিহুর কাছে এসে থামলো। গাড়ির দরজাটা খুলে আচমকা একজোড়া শক্তপোক্ত হাত হ্যাঁচকা টান দিয়ে মিহুকে গাড়িতে তুললো। এই কি করছেন আপনি? আমাকে গাড়িতে তুললেন কেন? এটা কি ধরনের ফাজলামো? এস কোনো কথা না বলে গাড়ি স্টার্ট দিল। মিহু ছটফট করতে করতে বলছে, আরে আজব তো, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? নামান, আমাকে নামান বলছি। নামিয়ে দিব বলে কি তোমাকে গাড়িতে তুলেছি? এটা কি ধরনের কথা বলছো বলো তো? চুপচাপ বসে থাকো, এত নড়ে না যান। মিহু চোখ জোনা এখনই কোটর থেকে বেরিয়ে আসবে। বোকার মতো তাকিয়ে থাকলো এরিসের দিকে। পর মুহূর্তে নিজেকে টটস্থ করে আবারও বলল, আপনি চাচ্ছেনটা কি বলবেন আমাকে? কোথায় নিয়ে যাচ্ছেন? আপনাকে আমি বিশ্বাস করি না। দেখুন, আপনি কিন্তু খুব বাড়াবাড়ি করছেন। একটা মেয়েকে জোর করে হ্যারাস করছেন আপনি। আমি কোনো বাইরের মেয়েকে হ্যারাস করছি না, আন্ডারস্ট্যান্ড? আপনি আমার হাতটা ছাড়ুন বলছি। আমি এক্ষুনি মৌ আপুকে সব বলবো, তার দেবরের কাণ্ড। আব্বুকে বলে আপনার ব্যবস্থা করছি, দাঁড়ান। কি বলবে তোমাকে জোর করে ওই দিন? প্লিজ থামেন আপনি, আমাকে বাড়িতে নিয়ে চলুন। আর কোনো কথা শুনতে চাই না। এসে টাইপ করতে করতে শীতল দৃষ্টিতে তাকালো মিহুর দিকে। একটু নরম কণ্ঠে বলল, আজ আমার জন্মদিন, অন্তত এই কারণে আজ আমার সাথে একটু থাকো। তোমাকে খারাপ কোনো উদ্দেশ্যে আনিনি, ট্রাস্ট মি। এরকম আবদারে মিহু আর কিছু বলার সাহস করলো না। চুপচাপ বাহিরের দিকে তাকিয়ে রয়েছে।
একটু মিহুকে তার পাশের কাছে নামিয়ে দিয়ে চলে গেল এরিস। মিহু আবারও কিছুটা অবাক হলো। কোথাও না নিয়ে সোজা বাড়িতে দিয়ে গেল কেন? তবে খুশি হলো তাকে বাড়িতে নিয়ে আসায়। একটা কফি শপে বসে আছে ঈশা আর সৌরভ। ওই দিন ঈশা নক দেওয়ার পর থেকেই প্রতিদিন তার কথা বলে। আজ দেখা করতে এসেছে ঈশা। মৃদু হেসে কফি খাচ্ছে। ঈশা, আপনাকে আজ অনেক সুন্দর লাগছে। গোলাপের শাড়িতে আপনাকে ঠিক যেন একটি সদ্য ফোটা গোলাপের মতো লাগছে। ঈশা ধবধবে ফর্সা নয়, উজ্জ্বল শ্যামলা বনের মেয়ে, তবে দেখতে খুব মায়াবী। সে লাজুক হেসে বলল, আপনি একটু বেশি বলে ফেলেছেন, আমি অতটাও সুন্দর নই। আমি মোটেও মিথ্যে বলছি না, সত্যিই আপনাকে খুব সুন্দর লাগছে। এভাবে সামনাসামনি প্রশংসা করলে যে কোনো মেয়ে লজ্জা পাবে। ঈশাও তার ব্যতিক্রম নয়। সৌরভ আর কিছু না বলে চুপচাপ কফি খাচ্ছে। বিকেলবেলা মিহু আর নিতু সাথে বসে বসে আমরা খাচ্ছে। সায়র মিহুর ফোনে গেম খেলছে। তখনই মমিতা মিহুকে কল দিল। আপু, আপু কল দিয়েছে, ধর। হ্যালো আপু, কেমন আছো? ভালো আছি, তুই কেমন আছিস? বাড়ির সবাই কেমন আছে? ভালো আছে আপু। তোমাদের বাড়িতে সবাই ভালো আছে? সবাই ভালো আছে। তুই একটা কাজ কর, এখনই দেওয়ান বাড়িতে চলে আয়। সায়ার আর নিতুকেও আনিস। আজও এখানে এসে থাকিস নি। আজ কিন্তু না করতে পারবি না। আমার শাশুড়ি মা চাচ্ছেন তোরা যেন আসিস। আসতেই হবে আপু, না আসলে হয় না? না রে, হয় না। তুই চলে আয়, আর কোনো কথা শুনবো না, রাখলাম। বলে মমিতা কলটা কেটে দিল। নিতুর পরীক্ষা চলছে বিধায় নিতু আর গেল না। সায়রকেও নিতে পারলো না, তার নাকি মানুষের বাড়িতে গিয়ে থাকতে ইচ্ছে করে না। অগত্যা মিহুকে একাই যেতে হলো। মিহু রেডি হয়ে রওনা দিল দেওয়ান বাড়ির উদ্দেশ্যে। এই আমি একদম দেখতে পাইনি, এক্সট্রিমলি সরি, একদম খেয়াল করিনি, ভুল করে পড়ে গেছে, কিছু মনে করো না। দেখতে পাওনি নাকি ইচ্ছে করে ফেলেছ? আমার ড্রেসটা নষ্ট করে ফেলেছ। তোমাদের মতো মেয়েদের মতলব আমি বুঝি না মনে করছো? হিংসে হয় মানুষের রূপ দেখে। কখনো তো এত দামি ড্রেস দেখনি, তাই জোসটা ইচ্ছে করে ফেলে দিয়েছ। তোমাকে আমি কাশফিকে আর কিছু বলতে না দিই এরিস কাশফিকে জবাব দিল। তুই ওকে কি করবি? এসের কথায় কাশফি ঈষৎ ফরকালো। মরতে যেন চোটপাট ছিল, সব বন্ধ হয়ে গেল। একটু ঢঙে সুরেই পড়ল, এই তুমি একটু দেখো না, এই মেয়েটা আমার এত দামি ড্রেসটা নষ্ট করে দিল। এটা আমি স্পেশালি তোমার বার্থডে পার্টিতে পরবো বলে কিনেছিলাম। সাথে আমার শরীরেও ওই জুসটা মাখিয়ে দিয়েছে। নিজে পরেছে তো সেকেলের মতো শাড়ি। ছোট লোকের মন তো কখনো বড় হবে না। এই মেয়েটা আমার সব আনন্দ ভেস্তে দিল। কোথা থেকে আসে এসব ইডিয়েট? তুমি ওকে এক্ষুনি এখান থেকে বের করে দাও। মিহু লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হতে হবে সে ভাবেনি। রাতে দেওয়ানবাড়িতে এসে জন্মদিন উপলক্ষে পার্টি হচ্ছে। মিহু পার্টিতে এসে একটা জুসের গ্লাস হাতে নিয়ে আনমনা হয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ নিজের সাইতে নিজেই হোঁচট খেয়ে পড়ে যেতে নিলে হাতে থাকা জুসটা কাশফির শরীরে পড়ে যায়। কাশফি হঠাৎ জুস পড়ে যাওয়াতে জোরে চেঁচিয়ে ওঠে, কথাগুলো বলে। কথা শেষ না করতেই এস আর নীরব এসে উপস্থিত হয়। এস কোনোভাবে রাগটাকে সংবরণ করার চেষ্টা করছে। কাশফি, কাকে কি বলছিস তুই? ও তো বলছে ও ইচ্ছে করে ফেলেনি, তারপরও কেন তুই ওকে কথাগুলো বললি? অ্যান্সার মি কাশফি। সে আমাদের নতুন আত্মীয়, কেন বললি তুই এমন? ও জুস ফেলেছে, তোর ড্রেস নষ্ট হয়ে গেছে, আমাকে বলতি আমি কিনে দিতাম। আর ড্রেসটা কিনেছিস তো আমার বাপের টাকায়, সেটা নিয়ে আবার ভাব নিচ্ছিস? এরকম বিহেভিয়ারটা ঠিক কর। কোনো ম্যানার্স নেই, ফালতু মেয়ে কোথাকার। তোকে তো। অমনি নীরব এরিসের কথায় বাধা দিয়ে বলে, এরিস, তুই ড্রেস কোথায় রেখেছিস বল তো? আমি তো কাশ্মীর শাড়ির মোটামুটি ভালোই দেখতে পাচ্ছি, পা দুটো বেরিয়ে আছে, আরও কত জায়গা। এরকম পোশাক তো নাইট ক্লাবের মেয়েরা পরে কি রে? এরিস, তুই নাইট ক্লাবের আয়োজন করেছিস, আগে বলবি না? আমি একটু মধু খেয়ে দেখতাম, এতক্ষণে জীবন তো খাইনি, এবার না হয় একটু খেয়ে পরীক্ষা করতাম, বন্ধুর পার্টি বলে কথা। সৌম্য কাশফিকে কিছু পরখ করেই নাক সিটকিয়ে বলে, ওমা গো, ছিছি, এরকম ড্রেসের নামে পড়ে আমাদের সাথে নিষ্পাপ ছেলের
কুচিন্তা ঢুকাতে চাচ্ছেন? স্যার দেখেন, এই মেয়ে কী সব পড়ে আমাদের সামনে দুষ্টু চিন্তা ঢুকাতে চাইছে। স্যার আমার চোখ জ্বলে যাচ্ছে, এই মেয়েকে তাড়াতাড়ি সরান, কেউ এই মেয়ের দিকে তাকিও না। চিচি করতে করতে সমু সেখান থেকে চলে যায়। কাশফি অপমানে লজ্জে আর কথা বলার ভাষা খুঁজে পাচ্ছে না। এতগুলো মানুষ শুধু কাশফিকেই দেখছে আর পিঠ ঘুটে হাসি দিচ্ছে তার পোশাকের জন্য। রাগে অপমানে সেখানে কাশফি দাঁড়িয়ে না থেকে সোজা নিচে নেমে গেল, কারণ জন্মদিনের পার্টিটা সাদে হচ্ছিল। বড়রা কেউ এখানে নেই, এখানে সবাই অ্যাডাল্ট। মিহু স্ট্যাচুর মতো এখনো নিচের দিকে তাকিয়ে আছে। নতুন আত্মীয় বাড়িতে সে অপমানিত হলো নিজেরই ভুলের কারণে। মমিতা মিহুর কাঁধে হাত রাখলো। মিহু মাথা তুলে কাতর দৃষ্টিতে তাকায়। নীরব পরিস্থিতি স্বাভাবিক করতে বলে, যা হয়েছে সব বাদ দিয়ে পার্টিটাকে এনজয় করো, মিউজিক অন করো, যে যার খুশি মতো ডান্স করবে। লেটস গো এনজয় দ্য পার্টি। সাথে সাথে মিউজিক অন করে দিল। মিহুকে সেই নীল শাড়িটা পরেছে দেখে এরিস হাসলো। মিহুর কাছে গিয়ে ফিসফিসিয়ে বলল, আই সোয়ার, তোমাকে নীল শাড়িতে এই রূপে আরও কিছুক্ষণ দেখলে আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে। তোমাকে ঠিক কতটা সুন্দর লাগছে যদি কবি হতাম তাহলে বর্ণনা করতে পারতাম। এখন তুমি কি আমার সাথে ড্যান্স করতে প্রস্তুত? মিহু ঈশ্বর চমকালো। এই যে থেকে এরূপ কথা আশা করেনি সে, তার উপর এই লোকটার সাথে ডান্স করবে, কখনো না। মিহু তাচ্ছিলের হাসি হেসে বলল, আপনার কি ডান্স করার পার্টনারের অভাব আছে? ওখান থেকে একজনকে নিয়ে নিন, নাকি একাডেমির কেক খাইয়ে দেয়া মেয়েদের ডাকবো? আপনি তো আবার জোর করে আদায় করতে পছন্দ করেন। যান না যান, ওই যে কত মেয়ে আপনার জন্য পথ চেয়ে বসে আছে। আমার কোনো ইন্টারেস্টিং নেই আপনার সাথে ডান্স করার। এই বলে মিহু চলে যেতে নিচ্ছিল, কিন্তু এরিস মিহুর হাত তার হাতের মুঠোই বন্দি করে নেয়। মিহুকে কিছু বুঝতে না দিয়ে ডান্সের এখানে নিয়ে এসে ডান্স করতে শুরু করে দেয়। মিহু ধীর কণ্ঠে বলল, করছেনটা কি? আমাকে ছাড়ুন। আমি বলেছি তো ডান্স করব না, তবুও এখানে আনলেন কেন? এরিস বাঁকা হেসে বলল, ওই যে তুমি মাত্র বললে না আমি জোর করে আদায় করতে পছন্দ করি। আসলে কথাটা তুমি মন্দ বলনি, তুমি ঠিকই বলেছ। তবে আমি তো তোমাকে ভালোভাবেই বলেছিলাম, তুমি শুনলে না, উল্টো কথা শুনিয়ে দিলে এতগুলো। তাই জোর করে আদায় করছি। আমি আবার এতটাও শুদ্ধ পুরুষ নই, আশা করি এই কদিনে বুঝে গেছো। ডান্স করতে করতে মিহুকে উল্টো দিক ফিরিয়ে পিছন থেকে হালকা জড়িয়ে ধরল এরিস। আবারও কোমরে ধরে তার দিকে ফিরিয়ে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে রইল। মিহু বারবার মৃদু কেঁপে উঠছে, তার প্রচুর অস্বস্তি হচ্ছে এখানে। অসহায় কণ্ঠে বলল, প্লিজ আমাকে ছাড়ুন বলছি। মানুষ দেখছে, আমাকে সবাই খারাপ বলবে। আমি এখানে কমফোর্ট ফিল করছি না, প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। মিহুর কথাই এরিস তার চৈতন্য ফিরে পেল। সাথে সাথে মিহুকে ছেড়ে দেয়। মিহু ছাড়া পাওয়া মাত্রই কোনো মতো শাড়ি ধরে চলে এসে মমিতার রুমে ঢুকে। যেহেতু মমিতা এখন পার্টিতে, তাই সে এই রুমে আসলো। দ্রুত একটা ড্রেস নিয়ে ওয়াশরুম থেকে চেঞ্জ করে বেরিয়ে আসলো। উফ, এখন কত শান্তি লাগছে। শাড়ি মানুষ কেমনে পরে এক শাড়ির জন্য? আজ কত কিছু হলো, আর শাড়ি পরবো না। আজকে অপমানিত হব এই শাড়িতে এসে ভাবিও নি। তবে ওনারা যেভাবে আমাকে প্রোটেক্ট করলেন, আমার চেয়ে বেশি মেয়েটাই অপমানিত হলো। একটা দীর্ঘশ্বাস টেনে বিছানায় গা এলিয়ে দিল সে। আপাতত এই রুমেই থাকবে সে। কিরে ভাই, তোর এত উপকার করলাম, তবু একবার ডান্স করতে দিলি না ভাবির সাথে? আমার মতো সিঙ্গেল বেচারার প্রতি তোর কি একটুও মূল্যবোধ জাগে না? তোর মনে একটু ডান্স করতে দিতে পারতিস, আমি অন্য কিছু করতাম না, বিশ্বাস কর। এরিস নীরবকে পাঁচ মারল। তোকে আমার রুমে আমার বিছানায় থাকতে দিচ্ছি, এটাই অনেক। আরেকটা বেশি কথা বলবি তোকে বাহিরে রেখে দরজা লাগিয়ে দিব। উপকার করেছিস বলে ভাবিস না আমার হার্টবিটের সাথে তোকে ড্যান্স করতে দিব। চুপচাপ শুয়ে পড়। কোথায় থেকে প্রত্যয় এসে এরিসের রুমের সোফায় শুয়ে পড়ল। নীরব একটু হেসে জিজ্ঞেস করলো, বউ রেখে এই ঘরে সবাই শুয়েছো কেন? মিহু মমিতার সাথে শুয়েছে তাই এখানে চলে আসলাম। বাকি সব রুমে গেস্টরা আছে। তোদের দুজনের সাথে এক বিছানায় থাকলে কি তোরা আমাকে ঘুমাতে দিবি? হাত পা সব আমার উপর তুলে রাখবি,
তাই সোফাই আমার জন্য যথেষ্ট। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে যাবার জন্য প্রস্তুত হয় মিহু। 3 তলা থেকে 2 তলাতে আসতেই করিডোরে নীরবের সঙ্গে দেখা হয় মিহুর। হে মিহু, গুড মর্নিং। এত সকাল সকাল উঠে গিয়েছো? মিহু মুচকি এসে বলে, গুড মর্নিং ভাইয়া, এই তো উঠে গিয়েছি। নাস্তা করছো? না ভাইয়া, মাত্রই উঠেছি, নিচে যাব। ও তাহলে চলো, আমিও যাচ্ছি। মিহু আর নীরব নাস্তার টেবিলে বসতেই এরশের দিকে চোখ পড়ে নীরবের। রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে নীরবের দিকে। নীরব একটা শুকনো ঢোক গিলে মিহুর পাশ থেকে সরে প্রত্যয়ের সাথে বসে। মনে হয় তার জানকে আমি নিয়ে যাচ্ছি। একটু কথাই তো বলছি, কেমনে করে তাকিয়ে আছে দেখো, আমাকে যেন গিলে খাবে। আর আমি যে তার জানকে তার করে পেতে সাহায্য করলাম, সেটা মনে হয় ভুলেই গেছে। উপকারের ঘাড়ে লাথি যাকে বলে। ধুর, বেটা আমার নজর এতটাও খারাপ না। মনে মনে কথাগুলো নীরব একটা ভিংচি কেটে খাওয়া শুরু করলো। ঘুটঘুটে অন্ধকার আলোর ছিটে ফোটাও নেই। চেয়ারে বসে পায়ের উপর পা তুলে একটা কালো অবৈ সিগারেট টানছে। হাত দুটো তাজা রক্তে ভেজা, চারিদিকে শুধু শুনশান নীরবতা। অক্ষিযুগল আগুনের লাভার নেই জ্বলজ্বল করছে। এর পাশের রুমে একজন লোককে বেধড়কভাবে মারছে। চিৎকার ভেসে আসায় বিরক্ত হয়ে কালো হুডি পরিহিত লোকটা ওই রুমে প্রবেশ করে। হুডি পরা লোকটা সিগারেটটা মাটিতে ফেলে দিল। বাম হাতে একটা ছুরি নিয়ে লোকটার কাছে গেল। তো কি বাঁচার ইচ্ছে নেই? লোকটা উচ্চস্বরে হেসে উঠল। কেউ মামুনিটাকে ভেতরে নিয়ে আয়। সাথে সাথে দুজন একটা 14 বছর বয়সী মেয়েকে নিয়ে আসলো। মেয়েটিকে দেখে মাত্র লোকটি কোন স্বরে ডেকে বলে, বলে লোকটি কেঁদে দেয়। মেয়েটির হাত ও মুখ বাঁধা অবস্থায় রয়েছে। প্রাণপণে চেষ্টা করছে ছাড়া পেতে, কিন্তু এই নির্দয় পাষণ্ড মানুষদের থেকে ছাড়া পাচ্ছে না। কালো হুডি পরা লোকটি বাম হাতের ছুরিটা দিয়ে লোকটির গালে টেনে দেয়। সাথে সাথেই কলকল করে রক্ত বের হতে থাকে। পরপর 4বার ছুরি দিয়ে লোকটার পেটে আঘাত করে। এদিকে মেয়েটা তার বাবার মৃত্যুর চোখের সামনে থেকে চিৎকার করে প্রাণ ভিক্ষা চাইছে, কিন্তু মুখের উপর আচ্ছাদনের কারণে কেবল গঙ্গানো শব্দ হচ্ছে। লোকটা বিদঘুটে হাসি দিয়ে বলল, গেট মামুনি রেডি? আজকে মামুনির সাথে ফুলসজ্জা হবে আমার। মেয়েটি তড়ক করে তাকিয়ে রইল লোকটার পানে। বেঁচে থাকার ইচ্ছে মনে নাড়াতেই উঠল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসের কাছে হার মানতে হলো তাকে। মিহু বাড়িতে প্রবেশ করতে চমকে গেল। তার নানা বাড়ির সবাই ড্রয়িং রুমে বসে রয়েছে। প্রথমে চমকালেও পর মুহূর্তে হেসে তাদের সাথে কৌশল বিনিময় করে উপরে গেল। মিহু রুমে প্রবেশ করতেই নিতু মিহুর হাতে একটা শাড়ি ধরিয়ে দিয়ে বলল, এটা পরে আসো। তোর কি বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়েছে? দেখতে পাচ্ছিস না মাত্র বাড়িতে ফিরলাম, এখন শাড়ি পরবো কেন? আজব। আমার ব্রেন ঠিক জায়গাতেই আছে আপু, তোমাকে আজ দেখতে এসেছে। মিহু সরু চোখে একবার সশব্দে হেসে দিল। নিতুরে তুই একটু কম পড়িস এখন থেকে, পড়তে পড়তে বেচারি পাগল হয়ে গেছে। দাঁড়া, তোকে পাবনা রেখে আসি। নিতুকে পাবনা পরে পাঠাবি, তার আগে তোকে শ্বশুর বাড়ি পাঠাবো আমার ভাইয়ের ছেলে অমিতের সাথে বিয়ে দিয়ে। তাই বেগম কথাটা বলে মিহুর কাছে আসতে লাগলেন। মিহু যেন আকাশ থেকে পড়ছে। অবাক নয়নে তার মায়ের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে গেল সে। মা, কি বলছো তুমি এসব? অমিত ভাইয়ের সাথে আমার বিয়ে হবে কেন? আমাকে না জানিয়ে তোমরা এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিলে? আমি এই করব না মা। তোকে এখন বিয়ে করতে কে বলেছে? আগে পাকা কথা, কত কত অনুষ্ঠান আয়োজন বাকি। আজকে তোকে নাকফুল পরাবে শুধু। চুপচাপ শাড়িটা পরে নিচে আয়, রেস্ট পরেও করতে পারবি। পারবো না, আমি পরবো না আমি শাড়ি। মা, তুমি এটা ঠিক করছো না। আমাকে না জানিয়ে এত বড় একটা সিদ্ধান্ত নিতে পারো না। তাহিয়া বেগম এগিয়ে এসে মিহুর পিঠে ধরা করে একটা কিল বসিয়ে দিলেন। মিহুর চোখে পানি চিকচিক করছে। ফের যদি আমার কথার খেলাপ করেছিস আমি কিন্তু দুবার ভাববো না। মিহু আর কিছু বলতে পারল না। নীরবে চোখের জল ফেলছে সে। অষ্টাদশী কিশোরের আজ মুখটা প্রচণ্ড ভার, হৃদয়ে কষ্টের উথাল পাথাল ঢেউ। তবু নীরব পুতুলে নেয় সিঁড়ি বেয়ে নেমে আসছে মায়ের জোড়াজুড়িতে। নিতু মিহুকে হালকাভাবে ধরে রেখেছে। নিতুরও কষ্ট লাগছে, বোনের কষ্ট দেখে সহ্য করতে পারছে না, তবুও বড়মার উপরে কথা বলার সাধ্যই তার নেই। আপু, তোমার এই অমিত ভাইটাকে কেমন যেন নেশাখোরের মতো লাগে। কিরকম চাউনি?
টকটকে লাল চোখ, দাঁত কপাটি বের করে কিভাবে হাসে আমার একটু অসুবিধা লাগে না। মনে হয় ছিল এই ছেলের, ভাবতেই পারছি না। চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। কেউ দেখার আগে মুছে নিল। যথারীতি তাকে সবার সামনে বসানো হলো। মিহুর মনে শুধু সেই চিরচেনা মুখটাই ভাসছে। অজানা আশঙ্কা ভর করেছে তার মনে। খুব করে চাইছে সেই মানুষটিকে আরেকটিবার সামনে দেখতে, কিন্তু ভাগ্য যে আজ তার অন্য কোনো চন্দ্রের গতিপথে প্রবেশ করতে চাইছে। সবাই হাসি মুখে গল্পগুজব করছে। আশরাফ শের মেয়ের মনের অবস্থাটাও বুঝতে পারছেন, তবে স্ত্রীর বিপক্ষে এখন কথা বলতেও পারছেন না। তিনি অমিতকে পছন্দ করেন না। অমিতের চরিত্র সম্পর্কে তিনি যথেষ্ট ধারণা রাখেন। প্রমাণের অভাবে স্ত্রীকে বিশ্বাস করতে ব্যর্থ তিনি। অমিত একটু পরপর মিহুর দিকে তাকাচ্ছে আর হাসছে। সায়র মুখ গোমরা করে বোনের পিছনে দাঁড়িয়ে আছে। স্বরূপ ফোন স্কুল করছে, মাঝে মাঝে সবার কথাই তাল মেলাচ্ছে। মিহুর মামি মিহুর কাছে বসতে বসতে বলল, বাহ, আমার মেয়েটাকে খুব সুন্দর লাগছে, ঠিক যেন পরি। লাল শাড়িতে কি দারুণ মানিয়েছে আমাদের মিশুকে। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। সারা জীবনের জন্য এই পরিটাকে আমাদের ঘরে খুব শীঘ্রই নিয়ে যাব। ইমরান খান একটু হাসে, আর কিছু বললেন না। ইফাজ খান কাজের চাপে আসতে পারেনি। আরিয়া আর মারিয়া মিহুর পিছনে দাঁড়িয়ে আছে। মিহুকে সারা জীবনের জন্য তাদের বাড়ি নিয়ে যাবে, এতে যেন তারা খুশিতে আত্মহারা। মিহু শুধু আন্তরিকতা বজায় রাখতে ঠোঁটের কোণে একটু হাসি ঝুলিয়ে রেখেছে, কিন্তু মনে মনে সে তো এই বিয়েতে খুশি নয়। মনে তো অন্য কিছু চাইছে। বিয়ের পাকা চলছে। মিহুর মামি মিহুকে নাকফুল পরানোর জন্য একটা ডায়মন্ডের নাকফুল বের করলেন। সাধারণত আংটি দিয়ে এঙ্গেজমেন্ট হয়, তবে মিহুদের পরিবারে নাকফুল পরানোর রীতি যুগ যুগ ধরে চলে আসছে। হঠাৎ দরজা দিয়ে দুজন লোক প্রবেশ করে। পায়ের খচখচ ধ্বনিতে সবাই ওই দিকে দৃষ্টিপাত করে। ব্ল্যাক শার্ট, ব্ল্যাক প্যান্ট, হাতে ব্যান্ডেড ঘড়ি, চুলগুলো খুব পরিপাটি করা। শার্টের হাতা ফোল্ড করতে করতে সামনে এগিয়ে আসছে এরিস। মিহু হাঁ করে তাকিয়ে আছে। উনি এখানে কেন? কি করতে চাইছে এই লোকটা? মিহুর মাথায় এসব প্রশ্ন আনুগোনা করছে। এরিস আশরাফ শেরকে ভালো মন্দ জিজ্ঞেস করলো। সৌম্য এরিসের পাশে দাঁড়িয়ে আছে। এরিস মুখভঙ্গি স্বাভাবিক রেখেই বলল, আঙ্কেল এখানে কি হচ্ছে? অমিতের সাথে মিহুর বিয়ের সম্বন্ধ হয়েছে, আজ পাকা কথা বলার জন্য সবাই এসেছে। সাথে মিহুকেও আরেকবার দেখে যাবে তাই। তা বাবা, তুমি হঠাৎ এখানে কি মনে করে? সেটা এখনই জানতে পারবেন। এরিস সাম্যর চোখ দিয়ে ইশারা দেয়। সাম্যর সাথে সাথে দরজার কাছে গিয়ে একজনের নাম ধরে ডাক দিতে একটা লোক ড্রয়িং রুমে প্রবেশ করলো। এক হাতা ভাঙ্গা গলায় ঝুলন্ত, পা দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। লোকটাকে দেখেই মিহু চিনে ফেলে। এদিকে অমিত লোকটাকে দেখে একটা শুকনো ঢোক গিল। অবাক হয়ে তাকিয়ে আছে লোকটার দিকে। বোধহয় আশা করেনি লোকটাকে। অমিত খানিকটা ভয় পেয়ে যায়, কিন্তু বিচলিত হলে চলবে না, তাকে শক্ত থাকতে হবে। উঠে দাঁড়াই সে লোকটাকে বলে, তুই এখানে কি করছিস? লোকটা বলে। সবাই উদ্গ্রীব হয়ে তাকিয়ে আছে লোকটার দিকে। অমিতের বাবা বারবার লোকটাকে বলছে, কিন্তু এরিস সবাইকে থামিয়ে দিয়ে অমিতকে হুমকি দিয়ে লোকটাকে বলতে বলে। অমিত গলায় তেজ নিয়ে বলে, সব মিথ্যা, আমার নামে মিথ্যা কথা বলছে, আমার নাম খারাপ করতে চাইছে, কারণ সামনে আমার ইলেকশন। এই তুই এখান থেকে আউট হয় এক্ষুনি, তোকে আমি পরে দেখে নেব। কে কাকে দেখে নিবে সেটা পরে দেখা যাবে, আগে পুরো কথাটা ওনাকে বলতে দেন। আমরাও জানি আপনার কত গুণ এখনো লুকায়িত। এরিস ভুর কুচকে কথাটা বলল। সৌম্য অমিতকে ধরে রেখেছে। লোকটা আবারও বলতে শুরু করলো, বলে লোকটা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। সকলে বাকরুদ্ধ। এদিকে অমিত লোকটাকে একের পর এক গালি দিয়ে যাচ্ছে। মিহু স্তম্ভিত হয়ে বসে আছে। ঘটনাটা শুনে তার খুব খারাপ লাগছে, তবে অমিতের প্রতি তীব্র ঘৃণা মাথা চড়া দিয়ে উঠেছে। তবে মিহুর একটা কৌতূহল মনে খুব নাড়া দিচ্ছে। সেই কৌতূহলটাকে দমিয়ে রাখতে না পেরে জিজ্ঞেস করে বসল, মৌমিতা আপুর বিয়ের 2 দিন আগে বাড়ির পেছনে গুদাম ঘরটার পিছনে আপনাকে কেন ওভাবে মারছিল?
কারাই বা আপনাকে ওখানে বিদারকভাবে পেটাচ্ছিল? এর পরের দিন আবার আপনার রক্তাক্ত দেহটা আমরা শপিং করে বাড়ি ফেরার পথে রাস্তায় পড়ে থাকতে দেখতে পাই। লোকটা আবারও দীর্ঘশ্বাস টেনে বলে। লোকটি কথা বলার সময় অঝরে কান্না করছে। সৌরভ আর সৌম্য দুজনেই অমিতকে ধরে রেখেছে। বারবার শুধু বিচ্ছির গালি দিয়ে লোকটাকে মারতে চাইছে। মিহু আবারও অবাক হলো, এটা আদৌ তার মামার সন্তান? এতক্ষণ লোকটার বলা সব কথায় এরিস বয়ান হিসেবে রেকর্ড করছিল। এরিস একটা মেসেজ পাঠাতেই নীরব তার ফোর্স নিয়ে হাজির হয়। অমিতের কুকীর্তির কিছু প্রমাণ সহ রেকর্ডিংটা পুলিশের হাতে তুলে দেয়। যথারীতি তারা অমিতকে অ্যারেস্ট করে। নিয়ে যাবার সময় ইমরান খান রাগে দুঃখে অপমানে কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছিলেন না। ছেলের দিকে তাকিয়ে বলেন, তিনি আর কিছু বলতে পারলেন না। অমিতকে পুলিশে নিয়ে যায়। সকলের মুখ থমথমে হয়ে আছে। আফরোজা বেগম থেমে থেমে কাঁদছেন। ছেলের কুকীর্তির কথা কিছু তিনি যেন চুপ করেছিলেন, কারণ ছেলেকে বোঝাবার অনেক চেষ্টা করেছেন, তবে শোনেনি। মায়ের মন এখন বোঝাবেন কি করে? মিহু মাথা থেকে ঘোমটাটা সরিয়ে এক দৃষ্টিতে এরিসের দিকে তাকিয়ে আছে। মনে মনে ভাবে, এত বড় একটা ভালো কাজ করেছেন, আমি তো বিশ্বাসই করতে পারছি না। ঠিক কী অনুভূতি আমার এখন হওয়া উচিত সেটাও তো ধরতে পারছি না। এরিস খুব বিনয়ের সাথে সবাইকে আশ্বস্ত করে বলল, আপনারা প্লিজ চিন্তা করবেন না। যে যার কর্মফল ভোগ করবে, এতে আমাদের কিছু করার নেই। কারো না কারো দ্বারা আজ না হোক কাল সত্য প্রকাশ পেতই, সেটা আজই পেয়েছে। তবে এই ঘটনার কোনো ইফেক্ট আপনাদের মেয়ের উপর পড়বে না। মৌমিতা আমাদের বাড়িতে আগে যেমন সম্মান পেত, এখনও ঠিক তাই পাবে। এই নিয়ে আপনাদের চিন্তার কোনো কারণ নেই। অমিতকে নিয়েও চিন্তা করবেন না, সে তার প্রাপ্ত শাস্তি পেয়ে আবারও ফিরে আসবে আশা করছি। সবাই যেন ভয়টাই পাচ্ছিল। এসের কথাই অনেকটা স্বস্তি পেল। সবাই তাদের বাড়ি চলে গেল। চাঁদের জ্যোৎস্নার আলোয় বেলকুনিতে হাঁটুতে মুখ গুজে নিঃশব্দে বসে আছে মিহু। ঘরের মেঝেতে শাড়িটা ছড়িয়ে ছিটিয়ে আছে। কাঁদতে কাঁদতে চোখ দুটো ফুলে গেছে। মনে তার বিষাদ। দরজায় একের পর এক এসে ধাক্কাচ্ছে, কিন্তু অষ্টাদশী কিশোরের যে রাগ, অভিমানে সে ভীষণভাবে জাপটে ধরেছে তার মনে। মিহু মাথা তুলে তাকায় আকাশে পানে। হঠাৎ নিচের দিকে তাকিয়ে দেখে একজোড়া চোখ তার দিকে তাকিয়ে আছে। সেই মানুষটাকে চিনতে দেরি হলো না তার। মিহু চোখ মুছে সেখান থেকে উঠে রুমে চলে যায়। নিচ থেকে এরিস তপ্ত শ্বাস ফেলে বলে, আপনার জন্য আমার মনে তো অনুভূতি ছিল, তাই বলে আমার জীবনে এত বড় একটা সিদ্ধান্ত আমাকে না জানিয়েই নিয়ে নিলেন? আমার কি আমার জীবন নিয়ে কোনো অধিকার নেই? সব অধিকার আপনার? কখনো না। আমার জীবন আমি সাজাবো। আমি এসব মানি না, মানবো না। বলে মিহু বালিশে মুখ গুজে কান্না করতে থাকে। ফ্ল্যাশব্যাক। সবাই চলে যাওয়ার পর বাড়িতে পিনপতন নীরবতা বিরাজ করে। কারোর মুখে কোনো কথা নেই। তাহিয়া বেগম সবাইকে কড়াভাবে নিষেধ করে দিয়েছেন যেন কারোর মুখে কোনো কথা না হয়। ওনার ভাইয়ের ছেলে এমনটা করেছে, মান সম্মান ওনারও গেছে। তিনিও শকড। অল্প সময়ে কত কিছু হয়ে গেল। ওনার কথা হচ্ছে এরিসের জন্য ওনার ভাইপোকে আজ পুলিশে নিয়ে গেছে। সব সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে। পুলিশকে এখানে ডাকার কি দরকার ছিল? ছেলে মানুষ ভুল যখন করেই ফেলেছে, শুধু আমাদের সামনেই বলতো, আমরা নয় শাস্তি দিতাম। তা না করে পুলিশের হাতে তুলে দিল। মান সম্মানের কথা ভাবলো না এই ছেলেটা। রাগে তিনি গজগজ করতে করতে নিজের রুমে দরজা আটকে বসে আছেন। এরিস কোনো কথা বলল না, যেন ওনার কথাটা সে কানেই নিল না। কিছুক্ষণ মাথা নিচু করে বসে থেকে হাতে একটা কাগজ নিয়ে মিহুকে আর আশরাফ শেহরকে নিয়ে গেস্ট রুমটায় গেলেন। শামু বাইরে দাঁড়িয়ে আছে। উফ, কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায়? অকৃতজ্ঞ লোকটা বসতেও বলে না। এরই মাঝে নিতু একটা চেয়ার টেনে দিয়ে বলে, বসুন। সৌম্য একটা চেয়ার টেনে দরজার সামনে বসে রইল। নিতু যেতে চাইলে বলে, ধন্যবাদ আপনাকে। ওয়েলকাম। ভালো, আজ অন্তত ঝগড়া করলেন না। এত ভালো আপনি, তবুও ঝগড়াটা কেন করেন বলুন তো? নিতু একটু রেগে বলে, আমি নয়, আপনি ঝগড়া করেন। আপনি শুরু করেন, বলি তো আমি করি। ট্রেনিং সেন্টারটার নাম কি? মানে কিসের ট্রেনিং সেন্টার? আপনি যেখান থেকে ঝগড়া করার ট্রেনিং নিয়েছেন সেটা সেন্টারের নাম বলুন না। মানে একটু আগে ভালো ছিলেন, আবার শুরু করে দিয়েছেন। দেখুন,
আমার মতো একটা অবলা ছেলেকে নিজের বাড়িতে একা পেয়ে এভাবে ঝগড়া করছেন, বিষয়টা কিন্তু খারাপ দেখায়। কোথায় মেহমানকে আদর করে যত্ন করবেন তা না, ঝগড়া করছেন, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আপনি অবলা না শিয়ানা সেটা আমি জানি। আমি আপনার সাথে মোটেও ঝগড়া করছি না, না কোনো ঝগড়ার ট্রেনিং নেই। আর মেহমানকে কেউ আদর যত্ন না আপ্যায়ন করে। নিতু গজগজ করতে করতে রান্নাঘরের দিকে গেল। এটা কিসের পেপার? এটি স্বাভাবিকভাবেই বলল। নিজে দেখে নাও। মিহু পেপারটা কিসের পড়ার পর চোখ দুটো বড় বড় হয়ে গেল। অবিশ্বাস্য নয়নে তাকিয়ে রয়েছে সে, নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছে না। পেপারে আমার সিগনেচার এ হতে পারে না বাবা, দেখো। আমি দেখেছি রে মা, আমি জানি। এই পেপারের কথা ওই দিন আমাকে তার অফিসে ডাকে, তখন সব কিছু বলেছে। যা হয়েছে তোর ভালোর জন্যই হয়েছে। বিয়েটা মেনে নে। তুমি সব জানতে, তার মানে ওই দিন এই পেপারে সাইন নিয়েছিলে আমাকে উনি কিডন্যাপ করিয়েছিলেন? না, আমি কিডন্যাপ করিনি তোমাকে আমার কিডন্যাপ করার দরকার পড়বে না। ইরিশ মনে মনে বলে, তোমাকে বাঁচাতে আমি সব করতে পারি, তোমাকে কেউ ছুতেও পারবে না এখন। মিহু চেঁচিয়ে বলল, বিশ্বাস করি না আমি আপনাকে। সুযোগের সদ্ব্যবহার করেছেন আপনি, আমি ক্ষমা করব না আপনার। আমাকে ঠকিয়ে বিয়ে করেছেন আমার বাবা। আর বাবা, তুমি জেনেও আমাকে বললে না। তোকে আমি কি করে বলতাম, তখন সঠিক সময় ছিল না। কিন্তু আজ তোর মায়ের সিদ্ধান্তটা এরিশকে জানানোর পর এরিশ সব ব্যবস্থা করে নিয়েছে, তাই তোকে আজ বলা। মিহু বেডে বসে কাঁদছে। আছে অবাকের চরম পর্যায়ে চলে গেছে। এরিশ ইশারাতে আশরাফ শেখকে চলে যেতে বলেন। তিনি বুঝতে পেরে সেখান থেকে চলে যান। উনি চলে যেতেই এরিশ মিহুর কাছে আসে। এক হাতে মিহুকে নিজের সাথে মিশিয়ে আরেক হাতে মিহুর মুখের উপর পড়ে থাকা চুলগুলো সরিয়ে দেয়। আঙ্গুলের দ্বারা মিহুর চোখের পানি টুকু মুছে দেয়। গালে স্লাইড করছে। মিহু ছোটার জন্য ছটফট করছে। এরিশ বাঁধনটা আরেকটু টাইট করে দিয়ে বলে, হার্টবিট, তুমি আর কাঁদবে না। আজ আমার জন্য কষ্ট পেয়ে চোখের পানি ফেলছো, দেখবে একদিন তুমি আমার কারণেই হাসবে। আমি ঠিক তোমায় যতটা ভালোবাসি, তুমিও ততটাই ভালোবাসবে। তোমার চোখে পানি থাকবে শুধু আমাকে হারানোর ভয়ে, এরিশ দেওয়ানকে হারানোর ভয়ে। এখন তুমি শুধু হাসবে, তোমার ওই মিহি ঠোঁটে শুধু হাসি মানায়। বাট ইউ নো বেবি, তোমাকে কান্না করলে কিন্তু খুব সুইট লাগে। তোমার ওই লাল নাক, লাল ঠোঁট আমাকে। মিহু মুখ শক্ত করে বলে, আপনি আমাকে ধরেছেন কোন সাহসে? ছাড়ুন আমায়, আমাকে ছোবেন না বলছি। ছাড়বো তার আগে যদি তোমাকে। মিহু এরিশের মতলব বুঝতে পেরে জোরে ধাক্কা দিয়ে সরে দৌড় দিল। এরিশ ঢিল করেই ধরেছিল। একটা তপ্ত নিঃশ্বাস ফেলে সম্মুখে নিয়ে চলে যায় সেখান থেকে। কেন কলেজে আসিস না তুই? দেখ মিহু, সামনে পরীক্ষা আছে, তুই এখন একটু রেগুলার হয় এবার। ভালো লাগছে না রে রিমি, আজ আসতে ইচ্ছে করছে না। ভালো লাগবে, তুই আয় এখানে, তোর মন ভালো করার ব্যবস্থা পরে করছি। আচ্ছা, আসছি। তুই রেডি হয়ে থাক, আমি তোর বাসার সামনে দাঁড়াবো। বলে কলটা কেটে দেয়। মিহু মনে মনে বলল, আমি খুবই স্ট্রং গার্ল, আমাকে এত সহজে ভাঙতে পারবে না মিস্টার এরিশ দেওয়ান। স্যার, আপনার কি কষ্ট হচ্ছে? এরিশ ভুরু কুচকে তাকায় সৌম্যের দিকে। না মানে, এতগুলো ফাইল দেখতে যদি আপনার কষ্ট হয় তাহলে আমি। তোমার কিছু করতে হবে না। ল্যাপটপ টিপতে টিপতে আবারও বলল, এখান থেকে যাও এখন। সৌম্য চুপচাপ কেবিন থেকে বের হয়ে গেল। ঠোঁট টিপে হেসে বলল, অদৃশ স্যার মনে হয় আজ ভালোই কথা শুনিয়েছেন আপনাকে। বেশ হয়েছে, আমাকে দিয়ে সবসময় কাজ করান, নিজের কাজে ফাঁকি দেন। এবার আপনি কাজ করেন, আমি আরাম করি। কালো গাউন পরে ঠোঁটে কড়া করে লাল লিপস্টিক দিয়ে কাশফি অফিসে এসেছে। কৈলাস তার লোকজনদের সাথে কথা বলতে বলতে আসছিল। কাশফিকে দেখে বলল, তুই কখন আসলি? এই তো এইমাত্র আসলাম ভাইয়া। তুমি তো একা পারছো, তাই আমাকে এবার চালটা চালতে হবে। কৈলাস একটা শয়তানি হাসি দিয়ে বলে, তুই পারবি বোন, তুই পারবি। ওই এরিশের বাচ্চা এসেছি থেকে কোম্পানি থেকে কোনো টাকা সরাতে পারছি না, মালের গরমিলও করা যাচ্ছে না, আমাকে খাটাচ্ছে ওই রাস্কেল। তুমি চিন্তা করো না ভাইয়া, আমি সব সামলে নেব। হাতে একটা কোল্ড ড্রিঙ্কসের গ্লাস নিয়ে এরিশের কেবিনের দিকে গেল কাশফি। কেবিনে ঢুকে দেখে একটা মেয়ে কলিগ দাঁড়িয়ে আছে। মেয়েটা একটা ফাইল নিয়ে বেরিয়ে গেল।
এরিস কাশফিকে দেখেও না দেখার ভান করে নিজের কাজ করতে থাকে। এলোমেলো চুলে ফর্মাল ড্রেসে এরিসকে দারুণ লাগছে। কাশফি নিজেকে আরেকটু গুছিয়ে এরিসের কাছে এসে গ্লাসটা এগিয়ে দিল। এত এত কাজ করে ঘেমে গেছো তুমি, নাও এটা খেয়ে নাও, তোমার ভালো লাগবে। তোকে বলেছি আমার জন্য এসব আনতে, তোর ড্রিঙ্কস নিয়ে আমার কেবিন থেকে বেরিয়ে যা। কিন্তু এরিস তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় কাশফির দিকে। অগত্যা না পেয়ে কাশফিকে চলে যেতে হয়। মিহু রিমির সাথে কলেজে এসেছে। অভি আর আকাশ কোথা থেকে যেন দৌড়ে এসেছে। আকাশ খুবই উদ্গ্রীব হয়ে বলল, মিহু, তোমার চোখ দুটো ফোলা কেন? তুমি ঠিক আছো তো? মিহু চোখে হাত দিয়ে বলল, কই, আমি তো ঠিকই আছি। আজ তো ক্লাসে পরীক্ষা আছে, চল সবাই পরীক্ষা দিব। আমি দিব না রে, আমি কিছু পড়ে আসিনি। তোরা বরং পরীক্ষা দে, আমি লাইব্রেরিতে চলে যাই। হ্যাঁ মিহু, পরীক্ষাটা দাও। তাছাড়া এটা তো সিরিয়াস পরীক্ষা না। সবাই ক্লাসে চলে গেল পরীক্ষা দিতে। আকাশ সবার যাওয়ার পানে তাকিয়ে কিছু একটা ভেবে মুচকি হাসলো। কলেজ থেকে বাড়ি ফেরার পথে একটা গাড়ি এসে মিহুর পায়ের কাছে দাঁড়ায়। মিহু ভুরু কুচকে তাকায় গাড়িটার দিকে। কিছুক্ষণ পরখ করে গাড়িটাকে। এরিস গাড়ি থেকে নামছে দেখে পাত্তা না দি জোরে হাঁটে। এরিস বড় বড় কদম ফেলে মিহুর হাত তার মুঠোয় নেয়। মিহু হাত ছোটাতে মোচড়ামুচি করছে। কি, এই ইট পাথর নাকি পুতুল? এরিস কপাল কুচকে বলে, তুমি ইট পাথর বা পুতুল হতে যাবে কেন? আমিও তো সেটাই বলছি। তোমার খিদে পেয়েছে, এসব আবল তাবল বকছো কেন? কোনো আবল তাবল বকছি না আমি। আমাকে কি আপনার মানুষ মনে হয় না? হোয়াট ডু ইউ মিন অনু? তুমি এসব আজব প্রশ্ন করছো কেন আমাকে? তুমি মানুষ হবে না কেন? নিশ্চয়ই তুমি এলিয়েন নও, না হয় এতদিনে আর নাসা বিজ্ঞানীরা এসে তোমায় নিয়ে চলে যেত। মিহু হাতটা আবারও ছাড়াতে চেষ্টা করছে, কিন্তু এরিস আরও দৃঢ়ভাবে ধরল হাতটা। কলেজ থেকে একটু দূরে তারা দাঁড়িয়ে আছে এখন। মিহু ভেবেছিল একটু সামনে থেকে রিক্সা নিবে, কিন্তু তখনই এসে হাজির হলো এরিস। মিহু দাঁত কটমট করে বলল, আমি যদি মানুষ হয়ে থাকি নিশ্চয়ই আমার শরীরে রক্ত প্রবাহ হয়। এরিস বড় কুচকে তাকালো। এই মেয়ে, কি বলতে চাচ্ছ তুমি? যা বলতে চাও পরিষ্কার করে বলো। আই ডোন্ট লাইক প্র্যাঙ্কস। মিহু রেগে আবারও দাঁত কটমটিয়ে বলল, এত শক্ত করে আমার হাত ধরেছেন কেন? আমার কি ব্যথা লাগে না? আমি তো কোনো এলিয়েন বা পুতুল নই। তাছাড়া আমার হাতে রক্ত জমাট বেঁধে যাবে না? মনে হচ্ছে হাড্ডি সব একত্রিত করে ফেলবেন আমার হাতে। এরিস মিহুর রাগের কারণ বুঝতে পারে, দ্রুত হাত ছেড়ে দিল। মিহু নিজের হাতটা ভালো করে দেখছে, কেমন লাল হয়ে গেছে। হাতটাকে হালকাভাবে ঝুলিয়ে ঠোঁট ফুলিয়ে বলে, আমার হাতটার কি অবস্থা করেছেন আপনি? কোনো শক্তি পাচ্ছি না, রক্ত জমাট হয়ে গেছে। এসব বাজে বকা বন্ধ করো। এতটুকু সময় রক্ত জমাট বেঁধে যায় না। এই রোদে আমি কি তোমার জন্য সারাদিন দাঁড়িয়ে থাকবো ভেবেছ? দ্রুত গাড়িতে ওঠো, কাম ফাস্ট। আমি আপনার সাথে যাব না, বুঝেছেন আপনি? আর আমার উপর কোনো অধিকার খাটাতে আসবেন না। আমি বাড়ি ফিরতে পারবো। নিজেকে প্রেসিডেন্ট ভাবা বন্ধ করুন। মিহু ভেঙচি দিয়ে হাঁটা দিল। মিহুর কথাগুলো শুনে এরিসের পা থমকে যায়। চুলগুলো ব্যাক ব্রাশ করে মুখ গম্ভীর করে বলল, তোমাকে আমার বাড়িতে যেতে হবে। ওয়েট, তুমি ভেবো না তোমাকে তোমার শ্বশুর বাড়ি নিয়ে যাচ্ছি। তোমার বোন মৌমিতা অমিতের ঘটনাটা শোনার পর খুব কান্নাকাটি করছে, রুম থেকে বের হচ্ছে না। তাই তোমাকে নিয়ে যেতে বলেছে যেন তাকে বোঝাতে পারো। আফটার অল ও তোমার বোন। এখন বেশি কথা না বলে এসো, আমার কাজ আছে। তোমার পিছনে টাইম ওয়েস্ট করার মতো টাইম আমার হাতে নেই। আই এম সরি, কাম ফাস্ট, নয়তো আমি চলে যাচ্ছি। তোমার ইচ্ছে হলে এসো। এরিসের কথা শুনে মিহু ভরকে গেল। ভেবেছিল কি আর হলো কি, মৌ আপুর জন্য নিতে এসেছে তাহলে। মিহুর ভাবতে ভাবতে গাড়ি স্টার্ট দিয়ে দিল এরিস। মিহু দ্রুত যে গাড়িতে উঠে বসলো। এরিস একবার ফিরেও তাকালো না, সোজা সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাচ্ছে। এদিকে মিহুর কেমন যেন গিল্টি ফিল হচ্ছে। শুধু শুধু কত কথা শোনালাম লোকটাকে। মৌ আপুর জন্যই তো এসেছিল। আমি তো অন্য কিছু ভেবেছিলাম। ধুর, কি যে করি আমি। একেবারে মাথা মোটার মতো কাজ করলাম। কিন্তু সরি বলবো না আমি। উনিও তো কম করেননি আমার সাথে। মিহু চুপচাপ গাড়ির জানালাতে বাহিরে তাকিয়ে রইল। হঠাৎ হ্যাসকাটান অনুভব করে এরিসের বুকে আশ্রয় পড়ল মিহু।
এরিস এক হাতে মিহুকে নিজের সাথে চেপে রেখে অন্য হাত ধীরে গতিতে ড্রাইভ করছে। ছাড়ুন আমায়, এভাবে টান দিলেন কেন? আপনার মুখ দেখে মনে হয় দুনিয়ায় আপনার মতো ভালো মানুষ আর নেই, কিন্তু বাস্তবে আমি আরো ভালো লোক, ঠিক আমার ভালো বউয়ের ভালো জামাই। এরিস মিহুর দিকে তাকিয়ে সামনে থাকা চুলগুলো সরানোর জন্য ফু দিল। এতে যেন মিহুর হার্টবিট বেড়ে গেল। মিহু আর কিছু বলল না। শত হোক মেয়ে মানুষ, নিজের স্বামীর এত কাছে এক অন্যরকম অনুভূতি শরীরে শিহরণ যোগায়। এরিস একটা শয়তানি হাসি দিয়ে নিজের মতো ড্রাইভ করে যাচ্ছে। খুনি শালাটা ফেলার জন্য আর কোনো জায়গা পেল না, নদীতে ফেললো। এখন তুলতে কত কষ্ট হচ্ছে, কি পচা দুর্গন্ধ বের হচ্ছে। সময় এসব বোকা বোকা কথা বলা বন্ধ করো, তোমার স্যারকে আবার কল দাও। ঠিক আছে, দিচ্ছি। সৌম্য কল করার জন্য একটু দূরে চলে গেল। তখনই নীরবের কলিগ আমান এসে বলে, কিভাবে মেরেছে দেখতে পাচ্ছেন? কেসটা কিন্তু জটিল হবে। তাই তো মনে হচ্ছে, ক্ষতের চিহ্ন অসংখ্য, মুখে ছুরি দিয়ে সাইন্স কেটে কতবার, হাতের আঙ্গুল কাটা, দেখে মনে হচ্ছে 1-2 দিন আগে মারা হয়েছে। গন্ধও আসছে প্রচুর। সবে মাস্ক গ্লাভস পরে নিল। তখনই সৌম্যের চিৎকার ভেসে আসলো। সবাই ছুটে গেল ওই দিকে। কি হয়েছে, এভাবে চেঁচাচ্ছ কেন? লাশ, ওই যে আরেকটা লাশ। দেখলো একটা মেয়ে হাত পা মুখ বাঁধা অবস্থায় পানিতে ভাসছে। তখনই এরিস বাইক দিয়ে এসে নামলো। হেলমেটটা খুলে মাস্ক পরতে পরতে তাদের দিকে এগিয়ে আসছে। মেয়েটা ফুলে যাওয়া মুখটা ভালো করে পরখ করে দেখে। এরিস বলল, এ তো মনি, আমাদের অফিসে কাজ করে আসাদ নামে একটা লোকের মেয়েও। একজন বয়স্ক লোকেরও লাশ পাওয়া গেছে। এরিস বলল, 1 মিনিট, আসাদকে 2 দিন ধরে অফিসে পাওয়া যাচ্ছে না, উনি নয় তো? চলো তো দেখি। সবে আসলো এই লাশটার এখানে। মৃত লোকটার পরনে অফিসের পোশাক। এক দেখাতেই এরিস চিনে গেল। এরপর তদন্তের জন্য লাশ দুটো পাঠিয়ে দেওয়া হলো। এরিস অন্য ভাবনায় ডুবে গেল। সম্মুখে ইশারা দিয়ে কিছু একটা বলল। নীরব তাদের চোখাচোখি দেখে বলে, কিরে তোরা দুজন আবার কোন মতলব আটছিস? শালা, আজ আমার বউটা আমার বাড়িতে এসেছে, ভেবেছিলাম মন ভরে দেখব, তোর জন্য সেটাও পারলাম না। তোর কি দরকার ছিল আমাকে কল করার? পরে করলেই তো পারতিস, গর্ধব কোথাকার। আমি এখন চলে যাব। নীরব ভুরু কুচকে 1 মিনিট তাকিয়ে রইল এরিসের দিকে। তোর বিয়েটা হয়েছে কার দ্বারা, তুই কি ভুলে যাচ্ছিস? পেপার সাইন কিন্তু আমিই করেছিলাম, আর এখন আমাকে কথা শোনাচ্ছিস? ভুল হয়েছে তোর, নামের জায়গায় আমার নামটা দেওয়া দরকার ছিল। এত সুন্দর একটা বউ পেতাম। এরিস এলো পাথারি কিল খুশি দিতে লাগলো নীরবকে। সে মিহুর ব্যাপারে বড্ড পসেসিভ। তুই আমার অনুর ধারে কাছেও যাবি না, তাকাবিও না, তাহলে তোর চোখ তুলে নিব বলে রাখলাম। ঠিক আছে, এইবার থাম ভাই, লাগছে খুব। তোর মিহু থুক্কু, তোর অনুর দিকে তাকাবো না। এরিস ছেড়ে দিয়ে আবারও হাত দিয়ে শাসালো। আসার পর থেকে মিহু মৌমিতাকে বুঝিয়ে শুনিয়ে সমস্ত ঘটনাটা বলে অনেকটা শান্ত করেছে। রোশনারা বেগম খুব চিন্তায় ছিলেন মিহু আসাতে, এখন অনেকটা চিন্তামুক্ত। মিহু মৌমিতাকে খাইয়ে দিয়ে এখন বসে বসে গল্প করছে। রোশনারা বেগম ও তাদের সাথে বসে আছেন। আচ্ছা মিহু, এরিস কোথায় গিয়েছে, তোমাকে কি বলেছে? না আন্টি, গাড়িতে কে যেন একটা কল দিল। গাড়ি দ্রুত চালিয়ে বাড়ি আসছিল, গাড়িটা রেখে বাইকটা নিয়ে কোথাও একটা চলে গেল। ও ও তোমাকে পেয়েছে কোথায়? জি আন্টি, কলেজ থেকে ফিরছিলাম, তখনই দেখা হয় আর মৌ আপুর জন্য আমাকে এখানে নিয়ে আসলেন। মমিতা খুব খুশি হলো। তার দিকে বাড়ির সকলে কত খেয়াল রাখে। মনে মনে একবার শুকরিয়া আদায় করলো সে। মিহুকে হালকা জড়িয়ে ধরে বলল, আজ তুই এখানে থাকবি, কোথাও যেতে দিব না তোকে আজ, বুঝেছিস? যা ফ্রেশ হয়ে আমার একটা চুড়িদার পরে নে। আমি আজ তোর পছন্দের কাচ্চি রান্না করব। তাছাড়া ছোট ভাইও এটা খেতে পছন্দ করে। আচ্ছা, তাহলে বাড়িতে একটা কল করে বলে দেই আমি এখানে আছি, না হয় বাবা টেনশন করবেন। তারপর সে কল করে জানিয়ে দেয়। মমিতা আর তার শাশুড়ি নিচে চলে যায় রান্না করতে। মিহু ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিল। একা একা ভালো লাগছিল না বলে ভাবলো নিচে নামবে। রুম থেকে বেরিয়ে মাথায় বুদ্ধি আসলো, আজও তো ওনার রুমটা দেখা হলো না, তাহলে আজ ঘুরে দেখি, উনি মনে হয় এখন আর আসবেন না। যেই ভাবা সেই কাজ। আস্তে আস্তে দরজাটা খুলে প্রবেশ করলো রুমে। রুমে সব জিনিসপত্র সুন্দর করে সাজানো। ড্রেসিং টেবিলটা খুব সুন্দর করে প্রতিটা জিনিস ভাজে ভাজে রাখা হয়েছে।
একটা বুক সেলফও আছে। মিহু সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, বাংলা ইংরেজি সাহিত্যের বিভিন্ন বই। মিহুর চোখ আটকে গেল হান্টিং অ্যাডিলাইন নামক ডার্ক রোমান্স বইটাতে। মিহু খুবই উৎফুল্ল হয়ে বইটা হাতে নিল। বইটা তার অনেক দিন ধরে পড়ার ইচ্ছে ছিল, আজ তা পেয়ে গেল। মিহু বেলকুনিতে গিয়ে একটা মোড়া পেয়েছি, সেটাতে বসেই পড়া শুরু করলো। কয়েকটা পৃষ্ঠা পড়ার পর আবার যে জায়গায় ছিল ওই জায়গায় রেখে দিল। রাখার সময় হঠাৎ করে মিহু একটা পেন্টিং দেখলো। হাতে নিয়ে ভুর কুচকে দেখে তার ওই দিন রাতে উদাও হওয়া পেন্টিংটা। 1 মিনিট লাগলো মিহুর বুঝতে। সে হেসে দিল। মিস্টার এরিশ দেওয়ান, আপনি তাহলে আমার পেন্টিংটা উধাও করেছেন, আবার আমার নামটাও লিখে দিয়েছেন, মাই অনু মেঘা। ওকে, আপনার কাছেই থাক এটা। একদিন এটা উধাও হওয়ার কাহিনী শুনবো আপনার থেকে। মিহু আবার ওটা রেখে দিয়ে চলে আসতে নিলে কিছু একটার সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। ও মা গো, কোমরটা গেল রে। রুমের মাঝে খাম্মা আসলো কোথা থেকে? তাকিয়ে দেখে এরিশ বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে। এক ভুরু উঁচু করে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? মিহু দ্রুত উঠে দাঁড়ায়, শরীর মুছতে মুছতে বলে, আপনি এখন এখানে? না মানে আমি তো এমনি এসেছিলাম, রুমের দরজাটা খুলেছিল তাই। এরিশ একটু হেসে কানে কাছে গিয়ে বলে, এমনি ম্যাডাম, নাকি আপনার জামাই রুমটা দেখতে এসেছেন? কোথায় থাকতে হবে সারা জীবন তাই? একটু থেমে মিহুকে এক হাতে জড়িয়ে ধরে বলে, বেবি, ইউ ওয়ান্ট টু বি উইথ মি টুডে? আমার কিন্তু কোনো সমস্যা নেই, তুমি চাইলে আরও কিছু করতে পারি বেবি। আই অ্যাম রেডি, শুধু তুমি রেডি থাকলেই। প্লিজ চুপ করুন। এসে এহেন কথা শুনে মিহুর কান দিয়ে ধোয়া বের হচ্ছে, লজ্জায় মুখ লাল হয়ে গেছে। আপনার সাথে কে থাকতে চেয়েছে? যত সব আজগবি চিন্তা ভাবনা, দূরে সরান, অসভ্য লোক কোথাকার। মিহু আর এক মুহূর্ত দাঁড়ালো না, সোজা নিচে চলে গেল। এরিশ মুচকি হেসে ফ্রেশ হতে চলে গেল। কি রে মিহু, চলে এসেছিস? বস, রান্না হয়ে গেছে, খাবার দিচ্ছি। মিহু বলল, সবাই আসুক, তারপর না হয় খাবো। এই বলে টিভি দেখা শুরু করলো। মমিতা খাবার সাজাচ্ছে টেবিলে। এরই মধ্যে আদ্রিস দেওয়ান চলে এলেন। কেমন আছেন আঙ্কেল? ভালো আছি মা, তুমি কেমন আছো? কখন এলে? এসেছি তো অনেকক্ষণ হলো আঙ্কেল। গিন্নি, আমাকে একটা কল করতে পারলে না? কুটুমের সাথে একটু জমিয়ে আড্ডা দিতে পারতাম। মিহু হেসে হেসে বলে, আঙ্কেল সমস্যা নেই, আমরা না হয় এখন আড্ডা দেব, আপনি ফ্রেশ হয়ে আসুন। ঠিক আছে মা। ব্লু কালারের একটা ওভারসাইজ টি শার্ট পরে এর সিঁড়ি থেকে নামছে। মিহু হাঁ করে তাকিয়ে আছে। লোকটাকে ব্লু কালারে বেশ লাগছে তো। তখনই আদ্রিস দেওয়ানও নিচে নামলেন। তারপর সবাই খাবার টেবিলে চলে গেল। ধরণীতে এক নতুন প্রভাতের সূচনা হলো। সকালের মিষ্টি রোদটাও উপভোগ করছে মিহু। ছাদের দোলনায় বসে হাতে গরম গরম কফি, ফুলের সাথে সকাল উপভোগ করছে মিহু। আদ্রিস দেওয়ান চেয়ারে বসে দাবার গুটি সাজাচ্ছেন। মিহু লাস্ট চুমুকটা দিয়ে রেখে দিল কাপটা। মিহু হেসে তার আঙ্কেলের সাথে দাবা খেলা শুরু করে দিল। আমাকে দাবা খেলা কেউ হারাতে পারে না মিহু, আজ দেখি তুমি পারো কিনা। দেখা যাক, মনে হয় আজ আমি জিতবো। এই অন্য পাশে ক্যানভাসে আর্ট করছে। ফুলের বাগানে দোলনায় একটা মেয়ে বসে কফি খাচ্ছে। এসে আর্ট করার হাত খুব ভালো, বেশি সময় লাগলো না। ছবিটা আর্ট করে আরেকবার পরখ করে দেখলো ছবিটা ঠিকঠাক হয়েছে কিনা। সেপ্টেম্বর মাস, কাঠপোড়া রোদে প্রকৃতি যেমন একটুখানি পানির জন্য হাহাকার করছে, তেমনি এক অষ্টাদশী কিশোরীর তৃষ্ণার্ত হৃদয় এক মুহূর্ত দেখার প্রয়াস জেগে উঠেছে। ভারাক্লান্ত হৃদয় নিয়ে লেকের পাড়ে বসে আনমনে বিরহ বিলাস করছে। পুরো এক সপ্তাহ যে একজন মানুষের খোঁজখবর সে পাচ্ছে না, এক নজর দেখাও মিলছে না তার। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। মিহু এখনও লেকের পাড়ে বড় গাছটা নিচে বসে আছে, আনমনা হয়ে তাকিয়ে আছে নিচের দিকে। চঞ্চল রূপটা কিছুক্ষণ কমে গিয়েছে। হয়তো নতুন কিছু উপলব্ধি করতে পারছে নিজের জীবনে, হয়তো নতুন ধারা, নতুন স্রোতে ভাসছে কামুক হৃদয়। সে এখনও শেষবার দেখাটা স্মৃতিচারণ করছে। সকালে নাস্তা করে মিহু রেডি হচ্ছে, বাড়ি চলে যাবে। এক রাত তো থেকেই গেছে, আজ আর থাকতে চায় না। মমিতা ওর পাশে বসে আছে। মিহু তৈরি হয়ে ব্যাগ নিয়ে সিঁড়ি পেয়ে নিচে নামছে।
এস আগে থেকে ডিভাইনে বসে ফোনে গেমস খেলছে। মিহু হাসি হাসি মুখ করে সবার থেকে বিদায় নিয়ে চলে যায়। ভাবলো রিক্সা নিয়ে নিবে বাড়িতে যাওয়ার জন্য, কিন্তু তার হলো না। এরিস হম্বিতম্বি করে বাইক নিয়ে বের হলো। তার মানে কি চলছে, তার মনে কি চলছে এটা কেবল সেই অবগত। আবারও তার আদেশে মিহুকে বাইকে উঠতে, কিন্তু মিহু এবারও নাকচ করে দিয়েছে।